রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পাকিস্তান তুরস্ক আজারবাইজান বন্ধুত্বে চিন্তিত মোদী সরকার। পাকিস্তান সীমান্ত অঞ্চলে মহড়া শুরু ভারতের। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, গাজায় যুদ্ধ অপরাধ পরিচালনা করছে নেতানিয়াহু সরকার। ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে অচলাবস্থা। জার্মানিতে হামলার হুমকি রাশিয়ার। তুরস্ক পাকিস্তান আজারবাইজান নতুন বন্ধুত্ব বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন ভারত। বুধবার আজারবাইজানের স্বাধীনতা দিবস উপলক্ষে লাচিনে মিলিত হন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। আজারবাইজানের স্বাধীনতা দিবস অনুষ্ঠানে শাহবাজ শরীফ বলেন, আমরা শান্তি চাই, কিন্তু ভারত শান্তি চায় না। এটা এখন সারা বিশ্বে প্রতিষ্ঠিত। তারা তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ খেলায় মেতে উঠেছে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধকে তারা ব্যবহার করতে চায় হীন রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য। তারা পানিকে ব্যবহার করছে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে। তারা যদি সিন্ধু নদীর পানি নিয়ে কোনো ধরনের টালবাহানা করে, তাহলে আমরা এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেব। শাহবাজ শরীফ বলেন, আজারবাইজানে আর্মেনিয়ার আক্রমণ মোকাবেলায় তুরস্ক এবং পাকিস্তান আজারবাইজানের পক্ষে দাঁড়িয়েছিল। এবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আগ্রাসন মোকাবেলায় তুরস্ক এবং আজারবাইজান দাঁড়িয়েছে পাকিস্তানের পাশে। শাহবাজ শরীফ তিন দেশের বন্ধুত্বকে তিন আত্মা এক হৃদয় হিসেবে উল্লেখ করে বলেন, আমরা সবসময় একে অন্যের পাশে এভাবেই দাঁড়াবো ভবিষ্যতে সব সংকট মোকাবেলায়। আজারবাইজানের সাথে পাকিস্তান গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি গ্রহণ করেছে সফরে। পাকিস্তান তুরস্ক আজারবাইজান নতুন বন্ধুত্বে বিচলিত ভারতের বিভিন্ন মহল। বুধবার পশ্চিমবঙ্গের গদি মিডিয়া আনন্দবাজার লিখেছে, তুরস্ক আজারবাইজান দুই বন্ধুকে পাশে নিয়ে ভারতের বিরুদ্ধে নতুন হুমকি পাক প্রধানমন্ত্রীর। পাকিস্তানের বিরুদ্ধে শোচনীয় পরাজয় এখনো ভুলতে পারছে না ভারত। একের পর এক তারা করে চলছে নতুন ধরনের উদ্ভট কর্মকাণ্ড। পাকিস্তানের বিরুদ্ধে চলছে নানা ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড। বৃহস্পতিবার থেকে পাকিস্তান সীমান্তবর্তী গুজরাট, পাঞ্জাবে শুরু করেছে সামরিক মহড়া। এছাড়া পাঞ্জাব সংলগ্ন হরিয়ানা রাজ্যেও চলছে এই মহড়া। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সফর করবেন। সেখান থেকে হেলিকপ্টারে করে তিনি যাবেন সিকিম দখলের 50 বছর পূর্তি উপলক্ষে সেখানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন মোদী। এরপর মোদীর হেলিকপ্টার চক্কর দেবে চিকেন নেকের ওপর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য তাদের মূল ভূখণ্ডের সাথে যুক্ত চিকেন নেক খ্যাত সরু শিলিগুড়ি করিডোরের মাধ্যমে। আনন্দবাজার পত্রিকা লিখেছে, চিকেন নেক নিয়ে সম্প্রতি আলোচনা চলছে ভারতের প্রতিবেশী দেশগুলোতে। এর প্রেক্ষিতে সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চিকেন নেকের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে প্রতিবেশীদের সতর্ক করার জন্য মোদী চিকেন নেকের ওপর হেলিকপ্টারের মাধ্যমে পরিদর্শন করবেন। আনন্দবাজার লিখেছে, অপারেশন সিন্দুরের সাফল্য কাহিনী শোনাবেন মোদী পশ্চিমবঙ্গের মানুষদের। নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভারতের গণমাধ্যম এখনও দাবি করছে পাকিস্তানের বিরুদ্ধে তারা জয়লাভ করেছে। কেবল তাই নয়, বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠান আয়োজন করে প্রচার করা হচ্ছে তাদের অপারেশন সিন্দুর বিষয়ে মিথ্যা সাফল্য। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বুধবার আজারবাইজানে বলেছেন, ভারত একটি মিথ্যাবাদী দেশ। মিথ্যা প্রচারে তারা খুব দক্ষ, কিন্তু গোটা বিশ্ব জেনে গেছে 10ই মে যুদ্ধে ভারত শোচনীয়ভাবে পরাজিত হয়েছে পাকিস্তানের কাছে। কিন্তু তারা এতটাই অন্ধ যে তাদের মিথ্যা দিয়ে গোটা বিশ্ব হাসাহাসি করছে, সেটা বোঝার ক্ষমতাও তারা হারিয়ে ফেলেছে। যুদ্ধে পরাজিত ভারত এখন মিথ্যা প্রচারণা চালিয়ে নিজেদেরকে আরেক দফা হাসির পাত্রে পরিণত করেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে, ভারত যদি সিন্ধু নদীর পানি আটকে দেয়, তাহলে চীনকে দিয়ে ভারতের উজানে বিভিন্ন নদীতে বাঁধ দেওয়ার ব্যবস্থা করবে পাকিস্তান। ব্রহ্মপুত্র, সিন্ধু, সুতলেজ সহ অনেক গুরুত্বপূর্ণ নদী চীন থেকে ভারতে প্রবেশ করছে। চীন এসব নদীকে ভারতের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। ইতিমধ্যে চীন তাদের অংশে অনেক ড্যাম নির্মাণ করেছে, যা নিয়ে বর্তমানে বিপাকে রয়েছে ভারত। ভারতের অভিযোগ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং তাদের অনুমতি ছাড়া চীন বিভিন্ন আন্তর্জাতিক নদীর পানি নিয়ন্ত্রণ করছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, নেতানিয়াহু সরকার গাজায় যুদ্ধ অপরাধ করছে। তারা গাজায় যা করছে তা অত্যন্ত নিষ্ঠুর, বর্বর এবং অমানবিক। ওলমার্ট বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে গাজায় যুদ্ধ অপরাধ পরিচালনা সহ যেসব অভিযোগ আন্তর্জাতিক মহল থেকে তোলা হচ্ছে, তার বিরুদ্ধে আমি আর ইসরায়েলের পক্ষে কথা বলবো না।
গাজায় ইসরায়েলের যুদ্ধ 1 বছর আগেই শেষ হওয়া উচিত ছিল। ইহুদ ওলমার্ট 2006 থেকে 2009 সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। মঙ্গলবার ইসরায়েলের হারেটস পত্রিকায় এক উপসম্পাদকীয়তে গাজায় নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ পরিচালনার অভিযোগ আনেন তিনি। এরপর বুধবার CNN 16 মিনিটের একটি সাক্ষাৎকার প্রচার করে ওলমার্টের। সেখানে ওলমার্ট সিএনএনকে গাজা বিষয়ে প্রশ্ন করেন, এটা যদি যুদ্ধ অপরাধ না হয়ে থাকে তাহলে এটা কি? ওলমার্ট নেতানিয়াহু সরকারের তীব্র সমালোচনা করেন গাজায় নির্বিচারে হত্যা আর ধ্বংসযজ্ঞের জন্য। এদিকে গাজায় শুরু হওয়া যুক্তরাষ্ট্রের ত্রাণ কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়েছেন বিশ্বের অনেকে। তাদের মতে ওয়াশিংটন ইসরায়েলকে গাজায় গণহত্যা পরিচালনার অবাধ লাইসেন্স দিয়ে রেখেছে। তারা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে গাজায় গণহত্যা পরিচালনার এবং ধ্বংসের জন্য। আবার একই সাথে এখন লোক দেখানো ত্রাণ পরিচালনা শুরু করেছে। যেখানে তারা চাইলে মাত্র 5 মিনিটের মধ্যেই যুদ্ধ বন্ধ করতে পারে, সেখানে তারা সেটি না করে গাজায় ত্রাণ বিতরণ করছে। গাজার মানুষের সাথে এটি যুক্তরাষ্ট্রের একটি নির্মম রসিকতা ছাড়া আর কিছুই নয়। এমনকি যুক্তরাষ্ট্রের ত্রাণ বিতরণের সময়ও বুধবার ইসরায়েলের হামলায় নিহত হয়েছে 10 ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্রের ত্রাণের আশায় হাজার হাজার ক্ষুধার্ত ফিলিস্তিনি যখন ছোটাছুটি করছিল, তখন তাদের উপর গুলি চালায় বর্বর ইসরায়েল আর্মি। এই ঘটনায় 10 জন নিহতের পাশাপাশি আহত হয়েছে আরও 10 জন। গাজায় অবস্থিত জাতিসংঘ অফিস থেকে বলা হয়েছে, ইসরায়েলের গণহত্যা থেকে দৃষ্টি সরানোর অংশ হিসেবে ত্রাণ বিতরণের নাটক করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় বড় ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সর্বশেষ রোববার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে রেকর্ড ড্রোন ও মিসাইল হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনকে পাগল হিসেবে আখ্যায়িত করেন। এর জবাবে ক্রেমলিনের পক্ষ থেকে আবেগপ্রবণ হিসেবে আখ্যায়িত করে বলা হয়েছে, তিনি যুদ্ধের প্রকৃত অবস্থা সম্পর্কে অবহিত নন। যুদ্ধের প্রকৃত চিত্র আড়াল করে তাকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। ইউক্রেন অনবরত রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করে যাচ্ছে পশ্চিমা সহায়তায়, কিন্তু রাশিয়া এর বিরুদ্ধে পাল্টা আক্রমণ করলে ওয়াশিংটন তাকে নেতিবাচক হিসেবে দেখছে। সর্বশেষ বৃহস্পতিবার ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে মস্কোয়। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধ করতে চায় না। সে প্রকাশ্যে দেখায় যুদ্ধ বন্ধ করতে সে আন্তরিক, কিন্তু বাস্তবে সে যুদ্ধ যাতে বন্ধ না হয় সেজন্য নানা ধরনের ষড়যন্ত্র করে চলছে। যুদ্ধবিরতি আলোচনা নিয়ে অচলাবস্থার মধ্যে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে। সের্গেই ল্যাভরভ বলেছেন, আগামী 2 জুন রাশিয়া ইউক্রেন কূটনৈতিক পর্যায়ে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে। এদিকে জার্মান ইউক্রেনকে দীর্ঘ পাল্লার টরাস মিসাইল দেওয়ার ঘোষণা দিয়েছে। এর জবাবে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, জার্মানির টরাস মিসাইল নির্মাণ কারখানায় হামলা চালানো হবে, কারণ ইউক্রেনের পক্ষে টরাস মিসাইল পরিচালনা সম্ভব নয়। টরাস মিসাইল রাশিয়ার বিরুদ্ধে পরিচালনা করতে হলে ইউক্রেনে জার্মানি সেনা পাঠাতে হবে। ইউক্রেন যদি জার্মান সেনা সহায়তায় রাশিয়ায় হামলা চালায়, তাহলে রাশিয়া সেটাকে সরাসরি জার্মানির হামলা হিসেবে আখ্যায়িত করবে, আর রাশিয়া এর জবাবে হামলা করবে জার্মানিতেও। রাশিয়ার ন্যাশনাল ডিফেন্সের এডিটর ইন চিফ ও সামরিক বিশ্লেষক বুধবার বলেন, অতীতে 2টি বিশ্বযুদ্ধের সূচনাকারী ছিল জার্মানি। এবার তারা 3য় বিশ্বযুদ্ধের উস্কানি দিচ্ছে। ইউক্রেনকে দীর্ঘপাল্লার মিসাইল দেওয়ার কারণে রাশিয়ার উচিত তাদেরকে কঠোরভাবে জবাব দেয়া। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে যখন ইসরায়েলের সম্ভাব্য ইরান হামলার খবর ফাঁস হচ্ছে, তখনই ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যে কোনো আগ্রাসনের জন্য প্রস্তুত এবং ভুল করার সাহস দেখালে শত্রুদের দিন শোকাহত হবে। কিন্তু কি এমন ঘটল যে তেহরান এত কঠোর বার্তা দিচ্ছে? নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইরানের সাথে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করছেন, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলার পরিকল্পনা করছেন। এই খবর সামনে আসার পরই মেজর জেনারেল হোসেন সালামি পশ্চিম ইরানের হামাদান শহরে এক সমাবেশে অত্যন্ত কঠোর ভাষায় আমেরিকাকে সতর্ক করেছেন। সালামি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, আমরা আমেরিকান কর্মকর্তাদের বলছি যে আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। আমাদের দেশ কখনো অন্যদের রাজনৈতিক ইচ্ছার কাছে আত্মসমর্পণ করবে না। আমাদের আঙুল ট্রিগারে এবং আমরা অতর্কিতে অপেক্ষা করছি। যদি তারা ভুল করার সাহস করে, তবে তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাবে, যা তাদের দিনটিকে শোকাহত করবে। এই বার্তা স্পষ্টতই ইসরায়েল এবং তার মিত্রদের প্রতি একটি কঠোর হুঁশিয়ারি। IRGC প্রধান বলেন, ইরান কেবল সামরিক আগ্রাসনের হুমকি নয়, বরং এক বহুমুখী যুদ্ধের মুখোমুখি। তিনি উল্লেখ করেন, আমরা একটি পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত। আমরা অর্থনৈতিক যুদ্ধ, নিষেধাজ্ঞা, বিশ্বব্যাপী রাজনৈতিক চাপ, ব্যাপক ভুল তথ্য, যুদ্ধ সহ এই জাতির ওপরে চাপিয়ে দেয়া বিভিন্ন হুমকি প্রত্যক্ষ করছি।
এই সমস্ত হুমকি সত্ত্বেও ইরান অবিচল রয়েছে বলে সালামি জোর দেন। তিনি বলেন, ইরান অবিচলভাবে এগিয়ে চলেছে এবং ইরানি জাতি কখনো অন্যদের রাজনৈতিক ইচ্ছার কাছে নতি স্বীকার করবে না। তার মতে প্রতিরক্ষা ক্ষেত্রে ইরানের শীর্ষস্থান রয়েছে এবং বিশ্বের বৃহত্তম শক্তির মুখোমুখি হওয়ার জন্য সর্বদা প্রয়োজনীয় শক্তি অর্জন করেছে। ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করার পাশাপাশি সালামি ইসরায়েলি কর্তৃপক্ষের ইরান বিরোধী বক্তব্য এবং হুমকিকেও গুরুত্বের সাথে নেননি। তিনি সরাসরি ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন, আমি আবারও তাদের সতর্ক করে দিচ্ছি যে যদি তারা ভুল করার সাহস করে এবং বোকামি করে তাহলে আমরা কোনো আপত্তি ছাড়াই তাদের জন্য নরকের দরজা খুলে দেব। এই উক্তিগুলো থেকে বোঝা যায় ইরান যে কোনো সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত এবং তারা এর পরিণতি সম্পর্কেও অবগত। তাদের সামরিক প্রস্তুতি শুধু প্রতিরোধের জন্য নয়, বরং পাল্টা আঘাত হানার সক্ষমতাও তাদের রয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। একদিকে ইসরায়েল গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে, অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে আইআরজিসির প্রধান কমান্ডারের এই কঠোর বার্তা আঞ্চলিক সংঘাতের ঝুঁকি আরো বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন হলো, ইসরায়েল কি সত্যিই ইরানের উপর হামলা চালাবে, নাকি এটি শুধু একটি চাপ সৃষ্টির কৌশল? আর যদি হামলা হয় তাহলে ইরান কি তার হুঁশিয়ারি অনুযায়ী নরকের দরজা খুলে দেবে? এই প্রশ্নগুলোর উত্তরই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমাদের গতকালকে নির্দেশনা ছিল যে সকাল 10টায় মেয়র মহোদয় আসবে। তো সকালবেলা আমরা বৃষ্টি উপেক্ষা করে আমাদের 4-5 জন আমরা চলে আসছিলাম যে ওনাকে শুভেচ্ছা জানাবো। আর ওনার নির্দেশনা অনুযায়ী সামনে যেহেতু কোরবানির হাট আসছে, তো যেহেতু জনসেবামূলক প্রতিষ্ঠান এখানে কার্যক্রম বন্ধ আছে, উনি আমাদের কিছু নির্দেশনা দেওয়ার কথা ছিল যে এই বর্জ্য ব্যবস্থা অপসারণের জন্য যা যা করা দরকার এগুলো আমরা ওই অনুযায়ী কাজ করবো। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা নিচে বুড়িগঙ্গা আমাদের হলে কনফারেন্স মশিউর সাহেব সহ কিছু কাউন্সিলর, সাবেক কাউন্সিলর ছিল, কর্মকর্তারা ছিল, সবাইকে নিয়ে আমরা বসছিলাম। বসার পরে ওইখানে আমরা ছিলাম 6-7 জন, কথা বলতেছিলাম। আমাদের সাধারণ সম্পাদক আরফুজ্জামান প্রিন্স ভাই, উনি ছিল মশিউর সাহেবের পাশে। উনি প্রিন্স ভাইকে নির্দেশনা দিচ্ছিল মশিউর সাহেব যে এইভাবে করলে কেমন হয়, ওনার কাছ থেকে দুজন পরামর্শ করতেছিল। তো হুট করে তাদের তো আগে থেকে আমাদের উপর প্রতিহিংসা কাজ করতে হয়। তারা এক পর্যায়ে বহিরাগত আনুমানিক 200 বেশি হবে লোকজন নিয়ে, দেশীয় কিছু অস্ত্র নিয়ে হুট করে কনফারেন্স রুমে ঢুকে আমাদের গালাগালি সহ অকথ্য ভাষায় গালাগালি করা শুরু করছে। তারপর হামলা করে বলছে। সরাসরি হামলা করার পরে এটা হচ্ছে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ইউনিয়নের 32-56 যে সদস্যরা আছে, যারা নেতৃবৃন্দ, তারা করছে। এটা টোটালটা করছে যে ওইখানে সভাপতি আছে আরিফ চৌধুরী, তার নেতৃত্বে এটা হয়েছে। তো দেশীয় অস্ত্র দিয়ে আমাদের যে কজন আমরা ছিলাম 5-6 জন সবাইকে খুব বাজেভাবে জখম করছে। নগর ভবন অবস্থান করছি, তো বেলা 12টার দিকে আমরা জানি বেলা 12টার দিকে মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নগর ভবনে আসবেন ঢাকাবাসীর আন্দোলনের সংহতি প্রকাশের জন্য। তো যাই হোক, আমরা আন্দোলনের যে সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান স্যারকে নিয়ে আমরা বুড়িগঙ্গা হলে ওখানে আলাপ আলোচনা করছিলাম এবং ওই যে ভান্ডার কর্মকর্তাকে আমরা কামাল সাহেব তাকে ডেকে নিয়ে অনুরোধ করেছি যে বর্জ্যর যে মালামালগুলো সরবরাহ করার প্রয়োজন সেগুলো যেন কোনো প্রকার প্রতিবন্ধকতা না হয়, সেটা আন্দোলনের বাইরে আওতামুক্ত থাকবে। আপনার সুষ্ঠুভাবে তাদেরকে সেভাবে সরবরাহটা নিশ্চিত করবেন। আর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মেয়র সাহেব যেহেতু নগর ভবনে আসবেন, তো মশিউর রহমান সাহেব একটি তালিকা করছেন কারা তাকে ফুলের শুভেচ্ছা দিবেন। তো আমরাও একটি ইউনিয়ন, আমরাও ফুলের শুভেচ্ছা জানানোর জন্য আমরা সেখানে বসেছি। আরেকটি ইউনিয়ন শ্রমিক কর্মচারী ইউনিয়ন, তারা এটা বাসাচ্ছে না, কেউই ফুল দিতে পারবে না, শুধু 2 জন দিবে আর কেউ দিতে পারবে না, তারা এরকম বলতেছে। তখন এইটা নিয়ে বাকবিতণ্ড হয়েছে যে মেয়র তো সবার, আর আন্দোলনেও সবাই আছেন, তো তাকে শুভেচ্ছা তো সবাই জানাতে পারে, এটা তো সবার অধিকার আছে। এটা নিয়ে আমরা যখন প্রতিবাদ করেছি তখন আমাদের উপরে লাঠি সোটা নিয়ে, লোহার পাইপ নিয়ে তারা 150-200 বাহির থেকে লোকজন নিয়ে এসে তারা আমাদের অতর্কিত হামলা করছে। এটা শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রেজিস্ট্রেশন নাম্বার 3256, আরিফ চৌধুরীর নেতৃত্বে এই ঘটনাটা ঘটছে বেলা 12টার দিকে। আমরা 5-6 জন, আমরা তো মিটিং এ ছিলাম, আমরা তো আমাদের লোকজন যারা এখানে অবস্থান করেছে, ঠিক আছে, আকস্মিক তারা এই ধরনের ঘটনাটা ঘটিয়ে আমাদের প্রায় 7-8 জনকে রক্ত
রক্তাক্ত জখম করেছে। আমরা পরবর্তীতে ঢাকা মেডিকেলে যাই এবং চিকিৎসা নিয়ে আমরা শাহবাগ থানায় একটি প্রাথমিক অভিযোগ দায়ের করে আসছি। তারা হয়তো তদন্ত করে এটা ব্যবস্থা গ্রহণ করবে। এই ঘটনা ঘটার কারণ হলো আমাদের প্রতি আক্রোশটা কেন? আপনারা তদন্ত করলে, যেহেতু আপনারা গণমাধ্যম কর্মী, আপনাদের কাছে অনেক তথ্য থাকে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বৈরাচার পতনের পরে 5 তারিখের প্রেক্ষাপটের পরে আমরা দীর্ঘদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন বৈষম্য বঞ্চিতের শিকার ছিলেন। আমরা সেগুলোর প্রতিবাদ করেছি এবং আমরা পর্যায়ক্রমে কর্মকর্তা কর্মচারীদের যে সেগুলো বৈধ সুযোগ সুবিধা, প্রাপ্য সুযোগ সুবিধা, সেগুলো আমরা নিশ্চিত করার জন্য আমরা কর্তৃপক্ষের প্রতি আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। যেমন অস্থায়ী কর্মচারীদের বেতন কর্তন করতেন সাবেক মেয়র, যেটা অত্যন্ত অমানবিক। একটা লোক 30 দিন কাজ করে, শুক্র শনিবারের বেতনও তার কেটে ফেলে, যেহেতু সে অস্থায়ী কর্মচারী। এটা বিগত দিনে ছিল না, কিন্তু ওই মেয়রের আমলে, বিগত স্বৈরাচারের মেয়র আমলে এই কাজটা করেছেন। আমরা সেটা প্রতিবাদ করে আমরা অস্থায়ী কর্মচারীদের সম্পূর্ণ বেতন এবং উৎসব যে বোনাসটা ঐচ্ছিক তহবিল থেকে দেয় সেটা আমরা নিশ্চিত করেছি কর্তৃপক্ষের সাথে কথা বলে। তারপর এখানে আরো যে বিষয়গুলো আছে, যেমন আপনার স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের উচ্চতর গ্রেড, এটাও মেয়র তাপস দীর্ঘদিন যাবত বন্ধ করে রেখেছিলেন। সকাল 10টা থেকে অবস্থান করতেছিলাম ব্যাংক ফ্লোরেই যথারীতি, কিন্তু পরবর্তীতে বশির স্যার যখন আসেন, যে সমন্বয়ক, আমাদের এই আন্দোলনের সমন্বয়ক বশির স্যার আসলে ওনার সাথে আমরা মিটিং রুমে অবস্থান করি আর কি। মিটিং রুমে আলাপচারিতার এক পর্যায়ে অতর্কতে আমাদের উপরে এই হামলাটা হয় আর কি। এটা আমাদেরই আরেকটা সংগঠন, ঢাকা দক্ষিণ সিটি শ্রমিক ইউনিয়ন 32-56। এখন সংগঠন তো এক জায়গায় থাকলে যে দিদি থাকতেই পারে, সেটা তাদের সেই ব্যাপার, কিন্তু এভাবে অমানবিক কাজ আসলে আমরা সমর্থন করি না এবং এগুলো আমরা করি না কখনো। আমরা প্রস্তুত ছিলাম না, উপস্থিত দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ হয়। ওখানে ছিল 200-র মতো লোক হবে। ঘটনা 12:30টার দিকে, 12:30। আমাদের এখানে আহত হয়েছে, আমরা ছিলাম ওখানে 8-10 জন, সবাই কম বেশি আহত, এবং এর ভিতরে গুরুতর হলো 4 জন অবস্থা খুব খারাপ, আর একজন হলো কানের জগৎ এখানে নেই, হাসপাতালে আছে আর কি। 6-7 জন আর কি খুব বেশি। আন্দোলন চলমান আছে, আন্দোলন চলতেছে, চলবে, এবং যত পর্যন্ত ইশতাক সাহেবের শপথ না নিবে তত পর্যন্ত আন্দোলন চলেই থাকবে। আজকে সকাল 9টা থেকে আমরা এখানে আছি, আমরা এখানে আরো অবস্থান করবো আরো আপনার 5টা পর্যন্ত। এমন কোনো ঘটনা ঘটে নেই, এরকম বৃহত্তম দল জাতীয়তাবাদী বিএনপি এবং শ্রমিক ট্রেড ইউনিয়ন আছে, এটি সব বাংলাদেশের একটা বৃহত্তম দল। এই দলের ভিতরে কোনো একটু হাত মুখ কালাকালি বা তকজক হতেই পারে, এটা কোনো ঘটনা না, এটা বিচ্ছিন্ন একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা। না না না, অস্বাভাবিক কোনো ঘটনা ঘটে না। কখন থেকে আপনারা এখানে আছেন? আমরা সকাল 9টা থেকে এখানে আছি। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র বসার জন্য দাবির আমরা আসছি। আমরা আসা ওখানে ছিলাম, এ পর্যন্ত সকাল থেকে ছিলাম, কিন্তু কোনো ধরনের আকস্মিক কোনো আমরা ঘটনা দেখিনি, বা কোনো মারামারি বা কোনো এরকম কোনো ঘটনা আমি আমার চোখে দেখি নাই। কেন আসছেন সকালে? আমি আসছিলাম ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়রের পূর্ণবল। আমরা আজকে প্রায় 15 দিন ধরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়ানোর জন্য আমরা প্রতিদিনই এখানে আসি। আজকেও সকালে আসছিলাম, কিন্তু এ পর্যন্ত কোনো ঘটনা আমার চোখে পড়ে না। ইরানের ওপর হামলা নিয়ে ইসরায়েলের গোপন তৎপরতা, ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টার কি হবে? নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তি করার চেষ্টা করছেন, তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা চালানোর হুমকি দিচ্ছেন। এই পরিস্থিতি ওয়াশিংটন এবং তেল আবিবের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। নেতানিয়াহু কেন এত মরিয়া হয়ে সামরিক পদক্ষেপ চাইছেন, আর এর পরিণতি বা কি হতে পারে? ট্রাম্প বনাম নেতানিয়াহু, ভিন্ন কৌশল, ভিন্ন লক্ষ্য। ট্রাম্প বিশ্বাস করে ইরানের বর্তমান অর্থনৈতিক সংকট তাদের আলোচনার টেবিলে আনার একটি বড় সুযোগ। তিনি কূটনৈতিক উপায়ে একটি নতুন চুক্তি করতে চাইছেন, কিন্তু নেতানিয়াহুর কৌশল সম্পূর্ণ ভিন্ন। তিনি মনে করেন ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার জন্য এখনই উপযুক্ত সময়, কারণ এই সুযোগ হয়তো বারবার আসবে না। নেতানিয়াহু চাচ্ছেন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করুক বা না করুক, ইসরায়েল একতরফা ভাবে হামলা চালাবে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে অন্তত একটি ফোনালাপ বেশ উত্তপ্ত হয়েছে। এছাড়া ওয়াশিংটন ও রোমে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে, যেখানে এই উত্তেজনা স্পষ্ট হয়েছে। নেতানিয়াহু মনে করেন একমাত্র গ্রহণযোগ্য চুক্তি হল ইরানের সমস্ত পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করা, এর মধ্যে নাতানজ, ফোর্দো এবং অন্যান্য সুরক্ষিত স্থানে থাকা পারমাণবিক কেন্দ্রগুলোও অন্তর্ভুক্ত।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান কিছুটা নমনীয়। তারা সম্পূর্ণ ধ্বংসের পরিবর্তে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক। ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা করছেন ট্রাম্প হয়তো চুক্তি করতে এতটাই আগ্রহী যে তিনি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়া মেনে নিতে পারেন। নেতানিয়াহুর পুরনো কৌশল, নতুন মোড়। নেতানিয়াহু বরাবরই তেহরানের প্রতি কূটনৈতিক প্রচেষ্টার উপর অবিশ্বাসী। তিনি 2015 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া পারমাণবিক চুক্তির তীব্র বিরোধিতা করেছিলেন। এমনকি তিনি মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েও সেই চুক্তি আটকাতে চেষ্টা করেছিলেন। এখন নিউ ইয়র্ক টাইমসের মতে নেতানিয়াহু সেই পুরনো কৌশলই আবার ফিরিয়ে এনেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে কূটনীতি ব্যর্থ হলে ইসরায়েল একতরফা পদক্ষেপ নিতে প্রস্তুত। গত অক্টোবরে ইসরায়েল ইরানের কৌশলগত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের কিছু অংশকে লক্ষ্য করে হামলা চালায়। এর উদ্দেশ্য ছিল ভবিষ্যতে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পথ পরিষ্কার করা। এছাড়াও ইসরায়েল প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ এবং হামাসের কিছু ক্ষমতা হ্রাস করেছে, যাতে হামলার ক্ষেত্রে আঞ্চলিক প্রতিশোধের ঝুঁকি কমানো যায়। হামলার প্রস্তুতি এবং কূটনৈতিক অনিশ্চয়তা। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইসরায়েল মাত্র 7 ঘন্টার নোটিসে হামলার জন্য প্রস্তুতি নিতে পারে। যদিও মার্কিন কর্মকর্তারা একক ইসরায়েলি অভিযানের কৌশলগত সাফল্য নিয়ে সন্দিহান, তারা স্বীকার করেন যে একবার প্রস্তুতি শুরু হলে কূটনৈতিক হস্তক্ষেপের সুযোগ সীমিত। ট্রাম্প প্রশাসন বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন ইরান পারমাণবিক চুক্তি খুঁজছে, যা ওবামা যুগের চুক্তির মতো হতে পারে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে নেতানিয়াহু ইসরায়েলি নিরাপত্তা কর্মীদের নির্দেশ দিয়েছেন সীমিত হামলা থেকে শুরু করে ইরানের পারমাণবিক অবকাঠামোতে বহুদিনের বোমা হামলা অভিযান পর্যন্ত অপারেশনাল পরিকল্পনা প্রস্তুত করতে। আলোচনার একটি প্রধান বাধা হলো ইরানের শূন্য সমৃদ্ধকরণ দাবি মেনে নিতে অস্বীকৃতি। ইরান বারবার বলছে যে পারমাণবিক অপসারণ চুক্তির অধীনে সমৃদ্ধকরণ তাদের সার্বভৌম অধিকার। যদি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিরোধের কারণে কোনো সমঝোতা না হয়, তাহলে আলোচনা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। ট্রাম্প প্রথমে 2 মাসের মধ্যে চূড়ান্ত চুক্তির দাবি জানিয়েছিল, কিন্তু সেই সময়সীমা যত এগিয়ে আসছে, প্রশাসন ধীরে ধীরে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি করার দিকেই এগোচ্ছে। কিছুদিন আগেও ইসরায়েলের বিপক্ষে বিশ্ব দরবারে ক্ষমতাসীনরা কোনো কথা বলেননি। গাজার পক্ষে কিছু কথা বললেও নেতানিয়াহুর কর্মকাণ্ডের বিরুদ্ধে কারো গলা চড়াও হয়নি। তবে দিন বদলে গেছে। সাম্প্রতিক কিছু ঘটনায় পুরোপুরি উল্টে গেছে বিশ্ব নেতাদের সুর। গাজায় ইসরায়েলি আগ্রাসনের ঘটনা একের পর এক পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। একসময় যারা ছিল ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, তারাও আজ মুখ ফিরিয়ে নিচ্ছে। মানবতা, ন্যায় বিচার এবং বিবেক, এই 3 শক্তির কাছে আজ হার মানছে এক সামরিক পরাশক্তি। ইতিহাস বলছে 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের রক্তে ভেসে যায় ইসরায়েল। প্রাণ হারান অনেক মানুষ, জিম্মি করা হয় প্রায় 2.5 শতাধিক ইসরায়েলিকে। প্রতিশোধে উত্তাল হয়ে ওঠে ইসরায়েল। যুদ্ধ ঘোষণা করা হয় গাজার বিরুদ্ধে। শুরু হয় হামাস নির্মূল অভিযান, কিন্তু অল্প সময়ে এই যুদ্ধ রূপ নেয় একতরফা ধ্বংসযজ্ঞে। ইসরায়েলের যুদ্ধ কৌশল এখন আর কেবল জঙ্গি দমনের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি পরিণত হয়েছে একটি সম্পূর্ণ জনগোষ্ঠীর বিরুদ্ধে নিষ্ঠুর অভিযানে। প্রতিনিয়ত বোমা বর্ষণ, খাদ্য ও ওষুধের অবরোধ, ধ্বংসস্তূপে পরিণত হওয়া হাসপাতাল, পানির সংকট, ক্ষুধার্ত শিশুদের কঙ্কালসার দেহ, সব মিলিয়ে এক ভয়াবহ মানবিক বিপর্যয়। বিশ্ব যে শুধু দেখছে তা নয়, তারা এখন কথা বলছে, প্রতিবাদ করছে। মার্চ মাসে গাজায় সংঘটিত এক ভয়াবহ হত্যাকাণ্ড গোটা পৃথিবীকে নাড়িয়ে দেয়। এরপরই পাল্টে যেতে শুরু করে কূটনৈতিক সমীকরণ। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা একযোগে ইসরায়েলের সামরিক অভিযানের কড়া সমালোচনা করে জানায়, এটি আর সহ্য করা যাচ্ছে না। অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে এবং ত্রাণ সামগ্রী প্রবেশ করতে দিতে হবে। তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল যদি আহ্বানে সাড়া না দেয়, তবে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে নেতানিয়াহু এই সমালোচনার জবাবে বলেন, পশ্চিমারা আসলে হামাসকে পুরস্কার দিচ্ছে। তিনি বলেন, ইসরায়েল কখনো যুদ্ধ থামাবে না যতক্ষণ না হামাস অস্ত্র ফেলে দিচ্ছে, বন্দীদের ছেড়ে দিচ্ছে, নেতারা নির্বাসনে চলে যাচ্ছে এবং গাজা পুরোপুরি নিরস্ত্র হচ্ছে। তিনি পশ্চিমাদের অভিযোগগুলোকে ইহুদি বিদ্বেষ বলে দাবি করে তাদের ওপর ভর্ৎসনা করেন।
তবে বাস্তবতা হচ্ছে ইসরায়েল এখন তার দীর্ঘদিনের বন্ধুদেরও হারাতে বসেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ। সেখানকার প্রভাবশালী সিনেটররাও এখন হুঁশিয়ারি দিচ্ছে। তারা বলছেন, আমরা অস্ত্র দিচ্ছি, জাতিসংঘে তোমাদের রক্ষা করেছি, কিন্তু যদি মানুষ না খেয়ে মরে, শিশুদের লাশ দেখতে হয়, তবে সেই সমর্থন আর চলবে না। এদিকে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ইতালি সহ 23টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও যৌথ বিবৃতি দিয়ে বলেছেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তারা গাজার 21 লাখ মানুষকে একযোগে শাস্তি দিচ্ছে। বিমান ও স্থল হামলায় ইতোমধ্যেই নিহত হয়েছেন 53,000-এরও বেশি ফিলিস্তিনি, যার অধিকাংশই নারী ও শিশু। জাতিসংঘ জানিয়েছে, গাজার মানুষ এখন সরাসরি দুর্ভিক্ষের মুখোমুখি। বিশুদ্ধ পানি নেই, খাদ্য মজুদ শেষ, ওষুধ নেই, হাসপাতালগুলো ধ্বংসপ্রাপ্ত। জাতিসংঘ যাদের একসময় ইসরায়েলের প্রতি সদয় মনে করা হতো, তারাও এখন কড়া ভাষায় বলছে, এই পরিস্থিতি যুদ্ধাপরাধের সীমানা ছুঁয়ে যাচ্ছে। ইসরায়েলি সাংবাদিক ও মানবাধিকার কর্মী গিদিয়ন লেভির ভাষায়, গাজা এখন আমাদের জাতিগত বিবেকের আয়না। আজ আমরা কেমন রাষ্ট্র হয়ে উঠেছি তা দেখা যাচ্ছে গাজার শিশুদের চোখে। এখন এই যুদ্ধ কেবল হামাস বনাম ইসরায়েলের সংঘর্ষ নয়, এটি হয়ে উঠেছে মানবতার লড়াই। গাজার প্রতিটি কান্না, প্রতিটি ধ্বংসস্তূপ এখন প্রতিধ্বনি তুলছে বিশ্বের রাজনীতি আর জনমতেও। সিএনএনের এক সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, ইসরায়েলের কূটনৈতিক অবস্থান এখন দুর্বল। আন্তর্জাতিক অপরাধ আদালতে উঠেছে যুদ্ধাপরাধের অভিযোগ। বহু দেশ এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে। ফ্রান্স এমন একটি সম্মেলনের আয়োজন করছে যেখানে এই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। যুক্তরাজ্যও একই পথে হাঁটছে। ইসরায়েল দাবি করছে এই চাপ আসলে হামাসকে বিজয়ী করবে, কিন্তু বাস্তবতা হলো এই মুহূর্তে সময় আর তাদের পক্ষে নেই। যুদ্ধের ছবি, ধ্বংসের দলিল, শিশুর মৃতদেহ সব মিলিয়ে ইসরায়েলের অবস্থান এখন আগের মতো গ্রহণযোগ্য মনে করছে না কেউ। বিশ্লেষকরা বলছেন, এখনই সময় ইসরায়েলের আত্মসমালোচনার, না হলে ইতিহাস তাকে ক্ষমা করবে না। তখন সে শুধু গাজার নয়, গোটা বিশ্ব রাজনীতির দরবারেও পরিণত হবে এক নিঃসঙ্গ অভিশপ্ত রাষ্ট্রে, যার কাঁধে থাকবে ধ্বংস, শোক আর প্রতিশোধের ভারী ইতিহাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের উপর ব্যাপক হারে শুল্ক আরোপের যে পদক্ষেপ নিয়েছিলেন, সেটি আটকে দিয়েছে দেশটির একটি আদালত। আদালতের এই রায়কে ট্রাম্পের অর্থনৈতিক নীতির উপর একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। নিউ ইয়র্কের কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড রায় দিয়েছে যে জরুরি আইনের অজুহাত দেখিয়ে হোয়াইট হাউস এই শুল্ক আরোপ করেছে। সেই আইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একচেটিয়াভাবে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে শুল্ক বসানোর এখতিয়ার দেয় না। ম্যানহাটন ভিত্তিক এই আদালত আরও বলেছে, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের একচেটিয়া ক্ষমতা কংগ্রেসের হাতে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে রক্ষা করার জন্য প্রেসিডেন্টের হাতে যে ক্ষমতা, কংগ্রেসের ক্ষমতা তার চেয়ে বেশি। একই সঙ্গে চীন, মেক্সিকো ও কানাডার উপর ট্রাম্প প্রশাসন পৃথকভাবে যে শুল্ক আরোপ করেছিল, সেটিকেও স্থগিত করেছেন আদালত। যদিও আদালতের এই রায়ের বিরুদ্ধে কয়েক মিনিটের মধ্যেই আপিল করেছে ট্রাম্প প্রশাসন। এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছাড়ছেন বিশ্বের শীর্ষ ধনী এবং টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এলন মাস্কের প্রশাসন ছাড়ার খবর নিশ্চিত করেছেন। হোয়াইট হাউসের ওই কর্মকর্তা স্থানীয় সময় বুধবার রয়টার্সকে জানান, এলন মাস্ক প্রশাসন ছেড়ে যাচ্ছেন। আজ রাত থেকেই এ প্রক্রিয়া শুরু হবে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন এলন মাস্ক। ওই পোস্টে তিনি লেখেন, ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগের অংশ হিসেবে তার বিশেষ সরকারি কর্মকর্তার দায়িত্ব শেষ হয়ে আসছে। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প তার নতুন প্রশাসনে যুক্ত করেন এলন মাস্ককে। তাকে নবগঠিত সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেওয়া হয়।
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর দেয়া এমন তথ্যের পর নড়েচড়ে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে আক্রমণ না করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছেন তিনি। মূলত পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং এর মধ্যেই ট্রাম্পের পক্ষ থেকে এই সতর্কতা উচ্চারণ করা হলো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ইরানের উপর কোনো সামরিক হামলা না চালানোর জন্য বলেছেন, যাতে তার প্রশাসন তেহরানের সাথে একটি নতুন পারমাণবিক চুক্তির জন্য আরও সময় পায়। কারণ ওমান ও ইতালিতে ইতিমধ্যেই বেশ কয়েক দফায় দেশ দুটির মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন তিনি নেতানিয়াহুকে জানিয়েছেন এখন ইরানে হামলা করা সঠিক হবে না, কারণ আমরা একটি সমাধানের খুব কাছাকাছি রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পরিকল্পনা আছে, তবে ইরান হুঁশিয়ারি দিয়েছে তাদের উপর হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। আল জাজিরা বলছে ওমান ও ইতালিতে কয়েক দফা বৈঠকের পর এখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে চুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইরানি কর্মকর্তা বলেছেন যুক্তরাষ্ট্র যদি ইরানে জব্দ করা অর্থ ছেড়ে দেয় এবং বেসামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম পরিশোধনের অধিকার মেনে নেয়, তাহলে ইরান 1 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে পারে। তাদের ভাষ্যে যদি ওয়াশিংটন এই শর্তগুলো মেনে নেয় তাহলে শিগগিরই একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো সম্ভব, তবে এই প্রস্তাব এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। অন্যদিকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন ইরান যুক্তরাষ্ট্র আলোচনার ফল এখনও অনিশ্চিত, তবে আলোচনা অব্যাহত থাকা ইতিবাচক দিক। এর মানে হচ্ছে দুই পক্ষের মধ্যে সমাধানে পৌঁছানোর ইচ্ছা রয়েছে। ইসরায়েলকে সতর্ক করে দিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক ভুল করা হলে তার পরিণতি হবে ভয়াবহ। ইরান সেই পদক্ষেপের ধ্বংসাত্মক ও অবিরত জবাব দেবে। পশ্চিমাঞ্চলীয় হামিদান প্রদেশে বিপ্লবী গার্ড বাহিনীর এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় হোসেন সালামি বলেন ইসরায়েল সম্প্রতি সময়ে যে হুমকি দিয়েছে তা খুবই বাগাড়ম্বর। তারপরও যদি ইহুদিবাদী দেশটি বোকার মতো কোনো ভুল করে তবে তাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেবে ইরান। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। মার্কিন গোয়েন্দাদের এমন তথ্য প্রকাশের পর ইহুদিবাদী দেশটিকে এই সতর্ক বার্তা দিলেন বিপ্লবী গার্ডের প্রধান। ইরান সর্বদা প্রতিরক্ষার জন্য প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন আমাদের আঙ্গুল সবসময় ট্রিগারেই থাকবে। তারা যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তবে দ্রুততার সাথে জবাব দেওয়ার জন্য অপেক্ষা করছে। আমাদের জবাব হবে এমন কঠিন যে শত্রুরা তাদের অতীতের স্মৃতিও ভুলে যাবে। এদিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে এই ইরানি সামরিক কমান্ডার বলেন ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে এবং আমরা কখনোই বিদেশি রাজনৈতিক চাপের মুখে নিজেদের আত্মহত্যামূলক কোনো সিদ্ধান্ত নেব না। বিপ্লবী গার্ডের কমান্ডার আরও বলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে মোকাবেলার জন্য ইরানের সামরিক সামর্থ্য গড়ে তোলা হয়েছে, তারা কখনো মাথা নত করবে না। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে ছায়া যুদ্ধ চালাচ্ছে ইরান। লেবাননের হিজবুল্লাহ দীর্ঘদিন ইসরায়েলের সাথে যুদ্ধ চালিয়েছে। ইয়েমেনের হুথিরা এখনও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে আছে। এছাড়া গত বছর ইরান ইসরায়েল সরাসরি হামলা পাল্টা হামলাও হয়েছে। দুই পক্ষ সরাসরি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার পরিকল্পনা সেই আশঙ্কাকে আরও জোরালো করেছে। গাজা উপত্যকা ভিত্তিক প্রতিরোধ সংগঠন হামাস বলেছে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের যুদ্ধবিরতি প্রস্তাবকে অনুমোদন করেছে। এর মাধ্যমে গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের বড় একটি সম্ভাবনা দেখা দিয়েছে। এক বিবৃতিতে হামাস বলেছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনা প্রত্যাহার, দ্রুত মানবিক ত্রাণ প্রবেশ এবং গাজার বেসামরিক কার্যক্রম পরিচালনার জন্য একটি পেশাদার কমিটি ঘোষণার রূপরেখা রয়েছে এই প্রস্তাবে। বিবৃতিতে আরও বলা হয়েছে এই চুক্তির আওতায় হামাস 10 জন ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেবে, এছাড়া কয়েকজন নিহত বন্দীর লাশ ফেরত দেবে। অন্যদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হবে ফিলিস্তিনি বন্দীরা। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের তত্ত্বাবধানে এসব ধাপ বাস্তবায়ন করা হবে। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কয়েকদিন ধরে চলা আলোচনার মধ্যে হামাসের এই বিবৃতি এলো। গাজা ইসরায়েলি আগ্রাসনের 600 দিন পূর্তির সময়ে সেখানে যুদ্ধবিরতি নিয়ে আশার আলো দেখা গেল। হামাসের সিনিয়র নেতা বাসেম নাইম বলেছেন যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে হামাস। তিনি বলেন, এই প্রস্তাবে যুদ্ধ বন্ধ করা, গাজা থেকে শত্রু বাহিনী সরিয়ে নেওয়া ও স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনার কথা রয়েছে। এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, এখন এই বিষয়ে দখলদার রাষ্ট্রের সম্মতির অপেক্ষায় রয়েছি আমরা। যুক্তরাষ্ট্র প্রথমে 60 দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছিল। এর জবাবে হামাস 10 জন পণবন্দির বিনিময়ে 90 দিন যুদ্ধবিরতির বিকল্প প্রস্তাব দেয়। যুক্তরাষ্ট্র পরবর্তীতে 10 দিন বাড়িয়ে সেটি 70 দিন করেছে। তবে বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে। গত কিছুদিন ধরেই হামাসের সাথে এই বিষয়ে সরাসরি আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফ। শুভেচ্ছার নিদর্শন হিসেবে এক মার্কিন নাগরিক বন্দীকে মুক্তিও দিয়েছে হামাস। এরপর দুই পক্ষের আলোচনা আরও অগ্রসর হয়েছে, কিন্তু ইসরায়েলি সরকার এখনও যুদ্ধবিরতির বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না। তারা গাজা উপত্যকায় আগ্রাসন অব্যাহত রেখেছে। এরই মধ্যে গাজায় নিহতের সংখ্যা 54,000 ছাড়িয়েছে। প্রতিদিন ইসরায়েলি মিসাইল কেড়ে নিচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের প্রাণ। বিতর্কিত ত্রাণ সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের বিতরণ কেন্দ্রে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গত 48 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 10 জন, আহত হয়েছেন আরও কমপক্ষে 62 জন। হামাসের মিডিয়া অফিসের বরাত দিয়ে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এক বিবৃতিতে গাজা প্রশাসনের জনসংযোগ বিভাগ জানায়, ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর সরাসরি গুলি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত মানবাধিকার সংস্থা GHF গত 2 দিন ধরে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে। রাফা শহরে তাদের বিতরণ কেন্দ্রে জড়ো হয়েছে লাখো মানুষ, আর 2 দিনই ইসরায়েল তাদের উপর গুলি চালিয়েছে। জনসংযোগ বিভাগ আরও বলেছে, আমরা নিশ্চিত হতে পারিনি যে ঠিক কোন দিনের গুলিতে ওই 10 জন নিহত হয়েছে, তবে 2 দিনই হতাহতের খবর পাওয়া গেছে। ক্ষুধার্ত মানুষদের খাবার দেওয়ার জন্য ডেকে নিয়ে এভাবে হত্যা করা অত্যন্ত জঘন্য। ইসরায়েলের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে গাজায় 4টি বিতরণ কেন্দ্র চালুর পরিকল্পনার মধ্যে বুধবার দ্বিতীয় কেন্দ্রটি চালু করে GHF। তবে এই বিতরণ পদ্ধতি নিয়ে কড়া আপত্তি জানিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। ইউক্রেন যুদ্ধ বন্ধে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ বন্ধের লিখিত প্রতিশ্রুতি ও কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সরকারের ঘনিষ্ঠ 3টি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পুতিন চান পশ্চিমা দেশগুলো নিশ্চিত করুক যে পূর্ব দিকের দেশগুলোকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা হবে না। এছাড়া ইউক্রেন, জর্জিয়া ও মলদোভাকে ন্যাটো সদস্যপদ থেকে বাদ দেওয়ার নিশ্চয়তাও চাচ্ছেন পুতিন। সূত্রগুলোর একজন বলেছেন, পুতিন শান্তি চান। ওই সূত্র জানিয়েছে, নিজের শর্তে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না হলে ইউরোপ ও কিয়েভকে সামরিক অগ্রগতির মাধ্যমে পুতিন দেখাতে চান যে ভবিষ্যতের শান্তি হবে আরও কঠিন ও ব্যয়বহুল। ক্রেমলিন এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও আগেও বহুবার বলেছেন, ইউক্রেন যুদ্ধের মূলে রয়েছে ন্যাটো সম্প্রসারণ ও পশ্চিমাদের সহযোগিতা। অন্যদিকে ইউক্রেন বরাবরই বলেছে, ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা রাশিয়া ঠেকাতে পারবে না। ন্যাটো পূর্বে বলেছে, তাদের ওপেন ডোর পলিসি রাশিয়ার দাবির জন্য বন্ধ করা হবে না। তবে এবার জোটটি এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক দিনগুলোতে পুতিনের প্রতি বিরক্তি প্রকাশ করে বলেছেন, কিয়েভের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় অনাগ্রহ দেখিয়ে আগুন নিয়ে খেলছেন রুশ নেতা। যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন রাশিয়া। মঙ্গলবার রাতে রাশিয়ার জেলেনোগ্রাদের মাইক্রোন কারখানায় একটি বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, যেখানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, এয়ার ডিফেন্স সিস্টেম ও রাডার সিস্টেমের জন্য মাইক্রো ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। রাশিয়া জানিয়েছে, হামলা হয়েছে মোট 13টি অঞ্চলে। ক্রেমলিনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা 296টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে, যাদের মধ্যে 40টি ছিল মস্কোর দিকে আক্রমণরত। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া উত্তর পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলের বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। রুশ সামরিক বাহিনী ইতিমধ্যে তাদের বিশেষ কিছু বাহিনী সহ 50,000-এরও বেশি সেনা ওই অঞ্চলের কাছে মোতায়েন করেছে। বড় ধরনের এই হামলা থেকে রাশিয়ান বাহিনীকে বিরত রাখার জন্য কিয়েভ পদক্ষেপ নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এরই মধ্যে সুমি অঞ্চলের আরও একটি গ্রাম দখল করেছে বলে ঘোষণা দিয়েছে রাশিয়া। ইতিহাস জুড়ে ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম সভ্যতা বিনির্মাণে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু এর পাশাপাশি এমন কিছু ঘটনাও ঘটেছে যেখানে এইসব ঐশী ধর্মের কিছু অনুসারী মূল ধর্ম থেকে দূরে সরে গেছে এবং বিকৃত ও সাম্প্রদায়িক গোষ্ঠী গঠন করে মানব সমাজের বিরাট ক্ষতি করেছে। এ প্রসঙ্গে আমরা 3টি বিখ্যাত বিচ্যুতি বা বিকৃতির সাথে পরিচয় করিয়ে দেব, যারা শুধু যে ধর্মের নীতিমালা মেনে চলেনি তাই নয়, একই সাথে এটিকে নিপীড়ন, সহিংসতা এবং আধিপত্যের হাতিয়ারে পরিণত করেছে। আপনারা নিশ্চয়ই কু ক্ল্যাক্স ক্ল্যান নামটি শুনেছেন। 19বিংশ শতাব্দীর শেষের দিকে দক্ষিণ যুক্তরাষ্ট্রে কু ক্ল্যাক্স ক্ল্যান নামে এই ঘৃণ্য সন্ত্রাসী সংগঠন গঠিত হয়েছিল। এই গ্রুপের সদস্যরা নিজেদেরকে শ্বেতাঙ্গ প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের সংস্কৃতির রক্ষক হিসেবে উপস্থাপন করেছিল। তারা বাহ্যিকভাবে ধর্মীয় প্রতীক ব্যবহার করত, ক্রুশ পোড়ানো, খ্রিস্ট ধর্ম অনুসরণ ও আচার অনুষ্ঠান পালনের দাবি করত, কিন্তু বাস্তবে তারা একটি জিনিসে বিশ্বাস করত, আর তা হলো অন্যান্য মানব জাতির ওপর শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা, এবং তাদের মূল লক্ষ্য ছিল কৃষ্ণাঙ্গ ও রেড ইন্ডিয়ানদের নির্মূল ও দমন করা। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সংগঠিত দেশীয় সন্ত্রাসবাদ গঠনকারী প্রথম গোষ্ঠীগুলোর মধ্যে কু ক্ল্যাক্স ক্ল্যান অন্যতম। তাদের সহিংস কর্মকাণ্ডের মধ্যে ছিল মারধর করা, ঘর বাড়ি পুড়িয়ে দেয়া এবং রাতের অন্ধকারে হুমকি দেয়া। যদিও এই উগ্র সন্ত্রাসী গোষ্ঠীটি খ্রিস্ট ধর্মের নাম বহন করত, কিন্তু আমেরিকার সরকারি গির্জাগুলো স্পষ্টভাবে তাদের কোনো ধরনের সম্পর্ক না থাকার কথা জানিয়েছিল। পরেরটি আজকাল সবারই জানা, সেটা হচ্ছে ইহুদিবাদ। 19 শতকের শেষের দিকে ইহুদিবাদ নামে একটি উগ্র গোষ্ঠীর আবির্ভাব ঘটে, যাদের লক্ষ্য ছিল স্বাধীন ইহুদি আবাসভূমি করা। কিন্তু এই ইহুদিবাদ উগ্র ও চরমপন্থী শাখা হিসেবে আবির্ভূত হয়েছিল, যা জাতীয়তাবাদী চেতনার চেয়েও বেশি কিছু ছিল। এই ইহুদিবাদী গোষ্ঠীটি ইহুদি ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্টের মন গড়া ব্যাখ্যা দিয়ে দাবি করেছিল যে ফিলিস্তিন ইহুদিদের জন্য প্রতিশ্রুত ভূমি। এই ব্যাখ্যার মাধ্যমে তারা ফিলিস্তিনের মূল অধিবাসীদের নির্মূল বা উৎখাতের যৌক্তিকতা প্রমাণ করার চেষ্টা করে আসছে। 1948 সালে অবৈধ ইসরায়েল রাষ্ট্র গঠনের সাথে সাথে লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে তাদের ভূমি থেকে উৎখাত করা হয়। পরবর্তী দশকগুলোতে অসংখ্য যুদ্ধ সংগঠিত হয় এবং অবৈধ ইহুদি বসতি স্থাপন ও বর্ণবাদী প্রথা চালু করা হয়। দেইর ইয়াসিন কিংবা সাবরা ও শাতিলার গণহত্যার মতো অপরাধগুলো এই অঞ্চলের তিক্ত ঐতিহাসিক ঘটনা হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে বিশ্বের প্রকৃত ধার্মিক ইহুদিরা চরমপন্থী ইহুদিবাদকে একটি বিপজ্জনক এবং ধর্ম থেকে বিচ্যুত গোষ্ঠী বলে মনে করে। আপনাদের নিশ্চয়ই উগ্র দায়েশ বা আইএস সন্ত্রাসী গোষ্ঠীর কথা মনে আছে। 21 শতাব্দীর দ্বিতীয় দশকে ইরাক ও সিরিয়ার যুদ্ধ ও সংঘাতময় পরিস্থিতির সুযোগে জঙ্গি গোষ্ঠী আইএসের আবির্ভাব ঘটে। ইসলামের সালাফি ও তাকফিরের মন গড়া বয়ান দিয়ে এই গোষ্ঠীটি কেবল ধর্মীয় ক্ষেত্রে বিরোধীদেরই নয়, একই সাথে যারা তাদের দৃষ্টিভঙ্গির সাথে একমত ছিল না তাদের সকলকেই লক্ষ্যবস্তু করেছিল। ইয়াজিদি সম্প্রদায় ও শিয়াদের গণহত্যা, সুন্নিদের গণহত্যা এবং নারীদের যৌন দাসী বানানো থেকে শুরু করে প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করার মাধ্যমে আইএস গোষ্ঠীটি ধর্মের নামে এমন হিংসাত্মক এবং মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছে যা মুসলিম বিশ্বের বেশিরভাগ অংশ প্রত্যাখ্যান এবং এর
নিন্দা করেছে। আইএসের আবির্ভাব শুধু যে সামরিক হুমকি ছিল তাই নয়, একই সাথে তারা গোটা মুসলিম বিশ্বের জন্য বিরাট ধর্মীয়, চিন্তাগত এবং সামাজিক সংকটও সৃষ্টি করেছিল। মুসলিম সমাজের বিরাট অংশ আইএস জঙ্গিকে সম্পূর্ণ পথভ্রষ্ট গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে। অবশ্য আরও অনেক পথভ্রষ্ট বা বিচ্যুতির উদাহরণে ইতিহাস পূর্ণ, যারা ক্ষমতা ও শ্রেষ্ঠত্ব লাভের জন্য ধর্মকে ব্যবহার করেছে। সেই সব পথভ্রষ্টদের সম্পর্কে আপনি কি জানেন? আশা করি কমেন্ট করে আমাদের জানাবেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।